Assalamualaikum, dear learners. Welcome to my channel and welcome to everybody. আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমি তোমাদের ফার্স্ট ভিডিও যেটা দিয়ে শুরু করছিলাম যে আমরা রেগুলারলি যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, গ্রুপ ভার্বস, ফ্রেজ, ইডিয়মস এবং কিছু ওয়ার্ড মিনিং 10টা থেকে 15টা শিখি, রেগুলারলি যদি শিখি তাহলে এটা আমাদের জন্য ভালো হবে। কেননা এই জিনিসগুলো একদিনে পড়ে শেষ করা যায় না। অল্প অল্প করে পড়ো, বাট মনে রাখার চেষ্টা করো। তো সে হিসাব করেই আজকে আমি কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে ডিসকাশন করছি। এর আগেও অনেকগুলো ডিসকাশন হয়ে গেছে। তোমরা যারা ভিডিওগুলো দেখছো, উপকৃত হচ্ছ, তাদেরকে থ্যাঙ্কস। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকেও থ্যাঙ্কস। এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিবে। এবং যারা আমাকে ফেসবুক পেজে ফলো করছো তাদেরকেও থ্যাঙ্কস। তো এখন আমরা ডিসকাস করছি কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে। লেটস ডিসকাস। অ্যাট ফার্স্ট, নাম্বার 1, কনফার্ম টু। FORM, কনফার্ম টু। কনফার্ম টু শব্দটির অর্থ হচ্ছে মান্য করা। ওকে, যেমন আমরা একটা এক্সাম্পলস দেই যে উই আর টু conform to social norms, NORMS। আচ্ছা, এইটা যেটা একটা কনফিউজিং জিনিস। তোমাদের কাছে মনে হবে উই আর টু কনফার্ম টু সোশ্যাল নর্মস, সেন্টেন্সটা অবশ্যই ভুল আছে। কিন্তু সেন্টেন্সটা অবশ্যই ঠিক আছে। কেন ঠিক আছে? এম টু, ইজ টু, আর টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, অর্থাৎ এগুলোর সঙ্গে, অর্থাৎ সাহায্যকারী ভার্বগুলো, যেমন এম ইজ আর সাহায্যকারী ভার্বের কাজ করে, হ্যাভ হ্যাজ আর সাহায্যকারী ভার্বের কাজ করে, মূলত এগুলোর সঙ্গে যদি টু যুক্ত থাকে তখন কিন্তু সেগুলো আর সাহায্যকারী ভার্বের কাজ করে না। তখন এখানে এগুলো মাস্ট অর্থে ব্যবহার করা হয়। তাহলে এগুলো কী অর্থে ব্যবহার করা হয়? মাস্ট। তাহলে উই আর টু কনফার্ম টু সোশ্যাল নর্মস, অর্থাৎ উই মাস্ট কনফার্ম টু সোশ্যাল নর্মস, অর্থাৎ আমাদের যে সামাজিক রীতিনীতিগুলো আছে, নিয়ম নীতিগুলো আছে, সেগুলোকে অবশ্যই আমাদেরকে মানতে হবে। তাহলে একটা জিনিস খেয়াল করো, আর টু কি এখন মনে হচ্ছে মিস্টেক? অফকোর্স না। এম টু, ইজ টু, আর টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলো অবশ্যই মাস্ট অর্থে ব্যবহার করা হবে। ক্লিয়ার? তাহলে এখানে আর টু ঠিক আছে। নাম্বার 2, আমরা যদি কনফার্মের সঙ্গে উইথ দেই তখন কিন্তু অর্থটা পরিবর্তন হয়ে যাবে। কনফার্ম টু মান্য করা, কনফার্ম উইথ হলো একমত হওয়া, একমত হওয়া। ওকে, যেমন আমরা এক্সাম্পলস স্বরূপ দিতে পারি হিজ ওয়ার্ডস, এখানে আমি গ্যাপ দিলাম, মানে কনফার্ম উইথ হবে হিজ ওয়ার্কস। ওকে, অর্থাৎ এখানে কনফার্ম উইথ হবে। একটা জিনিস খেয়াল করো, হিজ ওয়ার্ডস কনফার্ম উইথ হিজ ওয়ার্কস, অর্থাৎ এখানে ওয়ার্ডস বলতে কি, মানে তার কথা তার কাজের সঙ্গে একটা মিল আছে, কথা কাজের মিল, এটাকে বলে একমত হওয়া। তাহলে কনফার্ম উইথ মিন্স একমত হওয়া। নাম্বার 3, কন্টিজিউয়াস টু, CONTIGUOUS, বানানটা ভালো করে খেয়াল করো। কন্টিজিউয়াস, অর্থাৎ কন্টিজিউয়াস টু মিন্স নিকটবর্তী, নিকটবর্তী। যেমন আমরা লিখতে পারি মাই রেসিডেন্স, RESIDENCE, মাই রেসিডেন্স ওয়াজ টু মাই কলেজ। এখানে হবে তোমার কন্টিজিউয়াস টু, আমি গ্যাপ দিয়ে দিয়েছি, তোমাদের ওখানে কন্টিজিউয়াস টু ইউজ হবে। আচ্ছা, যাই হোক, মাই রেসিডেন্স ওয়াজ কন্টিজিউয়াস টু মাই কলেজ, অর্থাৎ রেসিডেন্স অর্থ কি? বাসস্থান বা থাকার জায়গা, অর্থাৎ যেটাকে আমরা অ্যাকোমোডেশন বলে থাকি। হ্যাঁ, তাহলে রেসিডেন্স অর্থ বাসস্থান বা অ্যাকোমোডেশন বা হাউস হোম, আবাসস্থান। ওকে, তাহলে কন্টিজিউয়াস টু মিন্স নিকটবর্তী। মাই রেসিডেন্স ওয়াজ কন্টিজিউয়াস টু মাই কলেজ, অর্থাৎ আমার আবাসস্থান বা বাসস্থানটা ছিল আমার কলেজের নিকটবর্তী বা কাছে। নাম্বার 4,
কন্ট্রাস্ট টু, CON কন্ট্রাস্ট, TRAST কন্ট্রাস্ট টু। কন্ট্রাস্ট টু মিন্স বৈসাদৃশ্য, বৈসাদৃশ্য। আচ্ছা, বৈসাদৃশ্য শব্দটার অর্থ কি? সাদৃশ্য বলতে আমরা কি বুঝি? মিল, আর বৈসাদৃশ্য অর্থ অমিল। ওকে, আমরা লিখতে পারি হিজ অ্যাকশন ইজ কন্ট্রাস্ট টু হিজ প্রফেশন, টু হিজ প্রফেশন। অর্থাৎ তার যে কাজকর্ম বা কার্যক্রম, এগুলো তার প্রফেশনের সঙ্গে অমিল। অর্থাৎ তার যেটা প্রফেশন সে অনুযায়ী তার কাজের মিল নেই। যেমন ধরো আমি একজন টিচার, এখন আমি যদি চুরি করি, তা টিচারের প্রফেশন শিক্ষা দেওয়া। এখন যদি চুরি করা হয়, তাহলে কি আমার প্রফেশনের সঙ্গে আমার অ্যাক্টিভিটিসের কোনো মিল আছে? মিল নেই। তাহলে এখানে আমার একটা কন্ট্রাস্ট দেখা দিচ্ছে, মানে একটা বৈসাদৃশ্য দেখা দিচ্ছে। তাহলে হিজ অ্যাকশন ইজ কন্ট্রাস্ট টু হিজ প্রফেশন। ওকে, নাম্বার 4, কনভার্টেড টু। কনভার্টেড টু মিন্স হলো ধর্মান্তরিত, ধর্মান্তরিত। আচ্ছা, ধর্মান্তরিত হতো বোঝো, মানে এক ধর্ম থেকে অন্য ধর্মে পরিবর্তিত হওয়া। তাহলে হি ওয়াজ কনভার্টেড টু ইসলাম, অর্থাৎ সে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হলো, তাই না? তাহলে কনভার্টেড টু মিন্স ধর্মান্তরিত হওয়া। আচ্ছা, নাম্বার 6, আমরা দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো আমি চেষ্টা করেছি যে সি দিয়ে শুরু হবে, প্লাস কোন কোন প্রিপোজিশনগুলোর সঙ্গে টু থাকবে, এরকম টু দিয়ে শেষ করে তারপরে অফ কোনগুলোর সঙ্গে সেগুলো। তাহলে তোমাদের জিনিসগুলো না মাথায় থাকবে ভালো, যে একদম যেমন কন্টাজিয়াস টু, কন্ট্রাস্ট টু, কনভার্টেড টু, এভাবে যখন মনে থাকবে তখন আর পরীক্ষায় মিস্টেক হবে না। আচ্ছা, ক্রেডিট টু, CREDIT, ক্রেডিট টু। ডেবিট ক্রেডিট, তোমরা যারা কমার্সে আছো সেখানে শব্দটি পাবা, ডেবিট অ্যান্ড ক্রেডিট। ক্রেডিট মিন্স জমা করা, জমা করা। ওকে, যেমন আমরা লিখতে পারি দ্য ম্যানেজার credits the money, credits the money to my account, to my account. এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু একসঙ্গে লিখি নেই ক্রেডিট টু মাই অ্যাকাউন্ট, ক্রেডিটসের পরে লিখছি দ্য মানি। তাহলে দ্য ম্যানেজার এখানে কি সাবজেক্ট, ক্রেডিটস জমা রাখলেন, কি জমা রাখলেন? দ্য মানি টু মাই অ্যাকাউন্ট, অর্থাৎ আমার অ্যাকাউন্টে টাকা জমা রাখলেন। এখানে দেখো একটা সেন্টেন্সের গঠনটা কিভাবে হচ্ছে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ওকে, কিভাবে তুমি অবজেক্ট বুঝলা? দ্য ম্যানেজার ক্রেডিটস করলেন, জমা করলেন, কি জমা করলেন? দ্য মানি জমা করলেন। তাহলে আমি কি দ্বারা যদি প্রশ্ন করি, হ্যাঁ, ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে কিন্তু অ্যান্সার পাচ্ছি আমি দ্য মানি, এবং কোথায় রাখলেন? অ্যাকাউন্টে রাখলেন। একটা জিনিস খেয়াল করবে, একটা সেন্টেন্সের মধ্যে অবজেক্ট কিন্তু তোমরা যখন ভয়েস চেঞ্জ করো তখন কিন্তু অবজেক্ট খুঁজে পাও না, যে আসলে অবজেক্ট কোনটা। সোজা হিসাব হচ্ছে, খুব মজার, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে অবজেক্ট। তো তোমরা যারা আমার অবজেক্টিভ ভিডিওগুলো দেখছো সেখান থেকেই অবশ্যই বুঝতে পারবে যে অবজেক্টটা কী। তবে অবজেক্ট, অ্যাডভার্ব, আমরা যখন অ্যাডভার্ব নিয়ে ডিসকাশন করব সেখানে তোমরা অবজেক্ট অ্যান্ড অ্যাডভার্ব নিয়ে একটা কনফিউশনের মুখে পড়ে যাবে। তবে যারা দেখেছো অবজেক্টের ভিডিও তারা কিন্তু আর কনফিউশনের মুখে পড়বে না। সো দেখো, দ্য ম্যানেজার ক্রেডিটস দ্য মানি টু মাই অ্যাকাউন্ট, তাহলে ক্রেডিট টু মিন্স জমা করা। আবার যদি আমরা লিখি কনসেন্ট টু, CON কনসেন্ট, ACNT কনসেন্ট টু, কনসেন্ট টু মিন্স সম্মতি প্রদান, সম্মতি প্রদান, ঠিক আছে? কনসেন্ট টু মিন্স সম্মতি প্রদান। যেমন আমরা লিখতে পারি হি কনসেন্টস টু মাই প্রপোজাল, মাই প্রপোজাল। তোমরা নিজেই বুঝতে পারছো এখানে কি বসবে, কনসেন্টস টু। তাহলে হি কনসেন্টস টু মাই প্রপোজাল, অর্থাৎ সে আমার প্রস্তাবে সম্মতি প্রদান করলো। ওকে, আবার যদি আমি লিখি
কনসেন্ট ফর। টু না দিয়ে যদি আমি এখানে ফর দিই তখন কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ তখন হবে সম্মতি, জাস্ট হবে সম্মতি। তার মানে কনসেন্ট টু, টু বসলে ভার্বের কাজ করবে, ফর বসলে নাউনের কাজ করবে। যেমন আমি যদি লিখি যে হি গেভ হিজ কনসেন্ট ফর দ্য ম্যারেজ, for the marriage to take plan, দেখো তাহলে কনসেন্ট ফর, হি গেভ হিজ কনসেন্ট ফর দ্য ম্যারেজ টু টেক প্ল্যান, মানে সে তার সম্মতি প্রদান করলো। তাহলে হিজ কনসেন্ট ফর, এখানে কনসেন্ট ফর মিন্স সম্মতি, এখানে কিন্তু সম্মতি প্রদান না, সম্মতি দিল। হি গেভ, সে দিল হিজ কনসেন্ট ফর অর্থাৎ তার সম্মতি, দ্য ম্যারেজ অর্থাৎ বিয়ের সম্মতি দিল, টু টেক প্ল্যান এবং প্ল্যান নেওয়ার, প্ল্যান নিতে সে সম্মতি দিল। আচ্ছা যাই হোক, তাহলে কনসেন্টের পরে যদি ফর বসে সেটা নাউনের কাজ করবে, আবার কনসেন্টের পরে টু বসলে সেটা ভার্বের কাজ করবে। সো আমি আশা করছি তোমরা আজকে ভিডিওটি খুব ভালোভাবে এনজয় করেছো। নেক্সটে এরকম প্রিপোজিশন আরও ভালো অনেক সুন্দর সুন্দর প্রিপোজিশন নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তীতে। বাই।